পুলিশ ফাইল। আপনারা একটু ম্যানেজারের রুমে যান। আচ্ছা আচ্ছা। আপনাদের কাগজপত্রগুলো দিন। সব ঠিক আছে তো স্যার? আচ্ছা, ডেথ সার্টিফিকেটটা? হ্যাঁ। এই যে স্যার, অরিজিনাল আর জেরক্স দুটোই আছে। কি আপনি কাঁদছেন কেন? আপনি শান্ত হন প্লিজ, আপনি ওকে শান্ত করুন। না স্যার, আমার এই টাকার দরকার নেই, এই টাকার আমার। দেখো দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এতে আমরা তো আর কিছু করতে পারবো না। আমার সাথেই কেন এরকম হলো? যে মানুষটা আর নেই, তার টাকা নিয়ে কি আমি শান্তি পাবো না। এই টাকার আমার দরকার নেই স্যার। দেখুন জিনাত বিবি, আমি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি, প্লিজ আপনি শান্ত হন। আপনি কিচ্ছু বুঝতে পারছেন না, কেউ বুঝতে পারবে না। যেই মানুষটা এত দূর থেকেও আমাদের জন্য এত কিছু জমিয়ে রেখে গেছে, আমি জানতামও না। তাহলে ভেবে দেখুন তো, আপনার স্বামী আপনার এবং আপনার ছেলের কথা ভেবে এত বড় অঙ্কের একটা এফডি করে গেছে, তার নমিনি করে গেছেন আপনাকে। এই টাকার উপর আপনারই তো অধিকার। স্যার, কালকে থেকে তো আমি ওকে এটাই বোঝানোর চেষ্টা করছি। এবার ভাবুন স্যার, একটা মানুষ চলে যাওয়ার আগে এদের জন্য কিরকম সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে গেল। আমার সুন্দর ভবিষ্যৎ ওকে ছাড়া? ওর যা আছে তা ওর সব ছেলেরই থাকবে, আমার কাছে তো ওর স্মৃতিটুকুই যথেষ্ট। আমি অরিজিনাল ডেথ সার্টিফিকেটটা নিয়ে নিচ্ছি, হারিয়ে গেলে বিপত্তি হতে পারে। আপনার কাছে জেরক্সটা রইল। স্যার, বলছিলাম যে ওই টাকাটা। না না, আজকে বিকেলের মধ্যেই ওনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আমি এখান থেকে সব করে দিচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আজকে তাহলে আমরা আসি। ঠিক আছে, আসুন। যাক, আমি এখন নিশ্চিন্ত। তোমার স্বামীর এফডির টাকা, জায়গা জমি সব এখন তোমার নামে। আসলে চিন্তা হচ্ছিল মরা লোকের জায়গা জমি সম্পত্তি নিয়ে অনেক ভাগিদার গজিয়ে যায় তো, তাই। কি হলো, চুপ কেন? মন খারাপ? আমি না ভাবছি আমাদের সম্পর্কটা নিয়ে। কেউ যদি কিছু বলে, কিছু করে। কে আবার কি বলবে, কি করবে? তোমার স্বামী এখন নেই, তুমি আমার সাথে থাকো। আমার না খুব ভয় করছে জানো তো। শুধু মনে হচ্ছে ও এক্ষুনি আমার সামনে এসে দাঁড়াবে, কৈফিয়ত চাইবে আমি যা করছি সেটার। ভূত আসবে, কৈফিয়ত চাইবে? হ্যাঁ, কেন ভূত আসতে পারে না? কি হলো, চুপ কেন তুমি? বলো। না ভাবছি
তোর বরকে। কি বলছিস? আমি সত্যি দেখেছি। ভুল দেখেছিস, ভুল দেখেছিস। না 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 ও ফিরতে পারে না। না না আমি সত্যি বলছি, আমি সত্যি দেখেছি, সত্যি। আমার না খুব ভয় করছে। এবার কি হবে? পালাতে হবে। মৃত মানুষ কি কখনো জীবিত হয়ে উঠতে পারে? আজকের এই সত্য ঘটনার শুরুতে আপনারা যার ডেথ সার্টিফিকেট দেখলেন, সে কিভাবে ফিরে আসতে পারে? তবে কি মঈন যেটা দেখেছিল সেটা তার চোখের ভুল ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? আজকের পুলিশ পালসের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদ জেলার বড়ইয়া থানার কুমড়া গ্রামের এক সত্য ঘটনা। স্যার। হ্যাঁ বলুন। স্যার এটা একটু দেখবেন স্যার। এফডি ম্যাচুরিটি আগে হ্যাঁ স্যার। আপনি জামাল শেখ? আগে হ্যাঁ স্যার। আপনি একটু বসুন, আমি আসছি। আপনি একটু ভেতরে ম্যানেজারের রুমে যান। ঠিক আছে। আপনি তাহলে জামাল শেখ? হ্যাঁ স্যার, আমি জামাল শেখ। আচ্ছা, আপনার কাছে কোনো পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড? হ্যাঁ স্যার, আমার পাসপোর্ট আছে। একটু দিন তো। এই যে স্যার। কি ব্যাপার বলুন তো স্যার, কোনো সমস্যা? ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2 বছর আগে জামাল শেখের মৃত্যু হয়েছে। কি মৃত্যু? ইয়েস, জামাল শেখ ইজ ডেড। আপনি ভেতরে যান, বড়বাবু ডাকছেন। এই যে আমার পাসপোর্ট স্যার। কত টাকা বললেন? এফডি আর সেভিংস মিলে এই প্রায় 26 লাখ টাকা পুরোটা তুলে নিয়েছে স্যার, কিচ্ছু রাখেনি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি স্যার। 26 লক্ষ টাকা? একটা জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট দেখে 26 লক্ষ টাকা তুলে নিল? এছাড়া অ্যাকাউন্টও আইদার ও সার্ভাইভার উল্লেখ করা ছিল। সেই হিসাবে নবীন হিসাবে ওনার স্ত্রী টাকাটা তুলেছেন। এখানে তো আমাদের আর কিছু করার নেই। ডেথ সার্টিফিকেট জমা করেছিল? অফকোর্স স্যার, আপনি দেখুন। হয়নি। তাছাড়া অ্যাপ্লিকেশনে উল্লেখ করা ছিল যে ওনার অবর্তমানে ওনার স্ত্রী টাকাটা তুলতে পারবেন, সেই হিসাবে উনিই টাকা তুলেছেন। এখানে আমরা কি করতে পারি বলুন? দুদিন পর থেকে ওরা পুরো টাকাটা আস্তে আস্তে তুলে নেয়, পুরোটা। আপনার কিছু মনে হয়নি? দেখুন, ওদের টাকা ওনারা কীভাবে তুলবেন, কোথায় রাখবেন, কোন ব্যাংকে রাখবেন, কী কাজে লাগাবেন, সে তো আমাদের জানার কথা নয়। সেই হিসাবে ওরা তুলেছে, আমাদের তো এখানে কিছু করা থাকতে পারে না। আচ্ছা, উনি কি একা এসেছিলেন? না, উনি একা আসেননি, ওনার সঙ্গে একজন ভদ্রলোক এসেছিলেন। কে হতে পারে লোকটা যে তোমার স্ত্রীর সাথে এখানে এসেছিল? স্যার সম্ভবত ওর ভাই। ভাই? তার মানে আপনার কাছে সমস্ত ডকুমেন্টস ছিল? ইয়েস, অফকোর্স।
ওদের কাছে সমস্ত রকম ডকুমেন্টসও ছিল, তাছাড়া ওনার কেআইসিও ঠিক ছিল। কেআইসি যখন ঠিক আছে তখন তো আমাদের আর কিচ্ছু করার থাকতে পারে না। স্যার এই যে দেখুন তো ইনি এসেছিলেন কিনা। না, ইনি নন, অন্য কেউ। জামাল শেখের কথা অনুযায়ী ইনি জিনাত বিবির ভাই মঈন খান। তাহলে কে এসেছিল জিনাত বিবির সাথে? আপনার ফোন ধরছে না আপনার স্ত্রী? স্যার অনেকবার ফোন করেছি স্যার, প্রথমেই হয়েছিল স্যার, কিন্তু তারপরে আমার মনে হয় ওরা আমার নম্বরটা ব্লক করে দিয়েছে। স্যার স্যার কুমাইপুরে আমার একটা বাড়ি আছে, 1.5 বিঘা জমিও আছে স্যার। যদি কোনোভাবে ওরা ওখানে গিয়ে থাকে। কুমাইপুর এখান থেকে 1.5 ঘন্টার পথ স্যার। ঠিক আছে, চলো চলুন স্যার। বাগানে যিনি কাজ করছেন উনি কে? চিনি না স্যার। চলুন দেখি। হ্যাঁ স্যার। কি ব্যাপার স্যার, এখানে আপনারা মানে বুঝতে পারলাম না। আপনি? আমি নূর মোহাম্মদ আলী। কেন স্যার? এই বাড়ির লোকজন কোথায়? এই বাড়ি তো আমার। স্যার মিথ্যে কথা বলছে স্যার, মিথ্যে কথা বলছে। কি ব্যাপার স্যার, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ইনি জামাল শেখ। ইনি দাবি করছেন যে এই জায়গাটা এবং বাড়িটা ওনার। কি করে স্যার? এই জায়গা বাড়ি এই সবই আমি আজ থেকে 1 মাস আগে আমি রেজিস্ট্রি করেছি। কে আপনাকে বিক্রি করেছে? জিনাত বিবি বিক্রি করেছেন। আমার বাড়ি আমার জায়গা, আপনি জিনাত বিবির কাছ থেকে কি করে কিনলেন? আপনার বাড়ির কাগজপত্রগুলো একটু দেখবো। মানে কেন, আপত্তি আছে? না না, আপত্তি কিছু নেই। আসুন না, আসুন বাড়ির ভিতরে আসুন। এই যে স্যার, এই যে আমার বাড়ির এই দলিল। হ্যাঁ এই যে স্যার, আর এইখানে আছে এই জিনাত বিবির স্বামীর ডেথ সার্টিফিকেট। এইটা আর এটা স্যার। আপনি টাকাটা কিভাবে দিয়েছিলেন? অ্যাডভান্সটা স্যার আমি ক্যাশে করেছিলাম, বাকিটা সব চেকে পেমেন্ট করেছি। জিনাত বিবি কি একাই ডিল করেছিলেন আপনার সাথে? না, আমার বিশেষ পরিচিত ববি হোসেন, উনি জিনাত বিবিকে এনেছিলেন আমার কাছে। ওরা তাড়াতাড়ি এই জমি শুদ্ধ বাড়িতে বিক্রি করতে চেয়েছিল, তা আমি রাজি হয়ে যাই। টাকা পয়সার একটা রফা হয়, তারপর আমি জিনাত বিবির কাছ থেকে এই বাড়িটা জমিটা কিনে নিই। এই দেখুন স্যার, জিনাত বিবির ভাইয়েরও এখানে সই রয়েছে। মঈন খান। দাদি কে? জামাল বেটা, তুই তুই বেঁচে আছিস? হ্যাঁ দাদি, আমি বেঁচে আছি, আমি তোমার সামনে বসে আছি। দাদি, তোমার কি কোথাও মনে হচ্ছে যে আমি মৃত? তাহলে তাহলে ওরা ওরা যে... আমি জানি না,
আমি জানি না দাদি, আমার আমার সব কিছু কেমন উলটপালট হয়ে যাচ্ছে। আমি জানি না এরপর আমি কি করব, জানি না দাদি। কিন্তু আমি জানতাম, আমি তোকে বলেও ছিলাম, কিন্তু তুই তখন পয়সা রোজগারের নেশায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস। কি করতাম বলো, আমি তো ওদের জন্যই। আর ওরা তোর টাকা পয়সা জমি সব সব লুট করে নিল। আচ্ছা দাদি, জিনাত কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কাছে সব অন্ধকার। আর আমার ছেলে রফিক? রফিক তো অনেক দিন ওদের সঙ্গে থাকেই না, ওর মামার বাড়িতে থাকে। কিন্তু কিন্তু তুই তুই এখন কি করবি? আমি জানি না দাদি, আমি জানি না এরপর আমি কি করব। আমি সত্যি জানি না এরপর আমি কি করবো দাদা। স্যার, ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? অদ্ভুত কিন্তু রহস্যময়। আসলে জানো, ব্যাপারটার মধ্যে একটা খুব বড় সড়ো কনস্পিরেসি আছে। মানে আপনি কি বলতে চাইছেন? না, আসলে ব্যাপারটার মধ্যে সত্যি আর মিথ্যে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে যে এই ওপর থেকে দেখে বোঝা যাবে না ঠিক। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। আচ্ছা জামাল, তোমার সাথে তোমার স্ত্রীর সম্পর্ক কিরকম? কোনোদিনও ভাবিনি স্যার আমি যে বেঁচে থাকতে আমি ওর কাছে মরে যাব। এর থেকে স্যার মরে যাওয়া অনেক বেশি ভালো ছিল স্যার। ওখানে যা ইনকাম করতে সব তুমি দেশে পাঠাতে? স্যার, সৌদিতে আমার অ্যাকাউন্টে কিছু রেখে বাদ বাকি সব টাকা দেশে পাঠাতাম স্যার। আচ্ছা, তুমি কত সাল থেকে সৌদিতে আছো? 1998 সাল থেকে সৌদিতে আছি স্যার। সব সময় আসা হয় না, এই ধরুন বছরে একবার হয়তো। জামাইবাবু পুরো আরব শহরটাকেই তো এবার তুলে এনেছেন দেখছি। আব্বা, আমার জন্য যে মোবাইলটা আনতে বলেছিলাম এনেছো? সব এনেছি, দেখ এর মধ্যে সব আছে। আহা, তোরা কি করছিস বলতো? সর। আর তোমারও বা এখনই সবকিছু ভুলে বসতে হলো, পরে করলে হতো না? এসব তো ওদের জন্যই, ওরা আনন্দ করবে না তো কে করবে বলো? তুমি ওদের আর বাধা দিও না। আমি আর বাধা দিচ্ছি কোথায় বলো? পেয়েছি। থ্যাংক ইউ আব্বা, আই লাভ ইউ। তোর পছন্দ হবে তো? দেখছি। যা। দেখি দেখি দেখি, বাহ, ফাটাফাটি। জামাইবাবু তোর জন্য এবার ফাটাফাটি জিনিস এনেছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। আচ্ছা বলছি, শোনো না, এবার ওটা আমাদের কোম্পানিতে একটা পোস্ট খালি হচ্ছে, তো আমাদের যে সুপারভাইজার তাকে আমি বলে রেখেছি, দেখা যাক কি হয়। তার মানে মামাও তোমার সাথে চলে যাবে? দেখি, তোর মামাকে সারা জীবন ঘরে বসে থাকবে? ওকে কাজ করতে হবে না? তার মানে আমি ঘরে একা থাকবো? এটা তো বড্ড চিন্তার বিষয়। না জামাইবাবু, আপনি বরং আমাদের সকলকে নিয়ে চলুন ওখানে। হ্যাঁ, গেলেই হয়। আমি তো কবে থেকে বলছি, কে ওদের একা থাকতে বলছে এখানে? তোর আম্মুকে রাজি করা, তাহলে সবাই মিলে যাওয়া যাবে। আম্মু চলো না, ওখানে আমরা সবাই মিলে একসাথে থাকবো, খুব মজা হবে। হ্যাঁ, এক্ষুনি চল। চল নে, তোর ব্যাগ গুছিয়ে নে, এক্ষুনি চল, ঠিক আছে? আপু শোনো না, আমার সাইকেলটা তাহলে নিয়ে নেবো। আরে সেটা কোনো অসুবিধাই নয়, ওটাকে প্লেনের পেছনে বেঁধে নেব। আসলেই মাত্র আপনার কথা মতো আপনাদের সম্পর্ক যখন এত ভালো ছিল, তাহলে এরকম ঘটলো কেন? অন্য কোনো কারণ ছিল কি? স্যার, আমি প্রথমে কিছুই গা করিনি, পরে বুঝেছি বিষয়টা। কি বুঝেছেন খুলে বলুন। আমি তখন সৌদিতে। হ্যালো দাদি, তোমার শরীর কেমন আছে? ভালোই তো। তা তুই যে এবার এলি, আমার কাছে এলি না তো? বড় ভুল হয়ে গেছে গো। আসলে এবারে অনেকগুলো কাজ ছিল বুঝলে, বোঝোই তো, ছুটিও কম ছিল,
দেখতে দেখতে একটা মাস কেটে গেল। সবই তো বুঝি, কিন্তু তোর সেই ছোটবেলার স্মৃতি আমার মনে এখনো সব রয়েছে। আমি বসে বসে ভাবি তোর কথা। আমারও কি মনে পড়ে না? তোমাদের কথা কি আমি কখনো ভুলতে পারবো? হ্যাঁ, ছোটবেলার সমস্ত কিছু আমার মনে আছে। জিনাতের কাছে আমি গল্প করি তো। আচ্ছা জামাল, তুই তো জিনাতকে নিয়ে রাখতে পারিস তোর কাছে ওখানে। কেন বলো তো? তুই বছরে 2 বছরে একবার আসিস। অল্প বয়সের একটা সুন্দরী মেয়ের এখানে একা একা থাকাটা ঠিক নয় রে। আমি তোমাকে অনেকবার বলেছি আমার এখানে আসার জন্য, আমার সাথে থাকার জন্য, কিন্তু ও যদি আসতে না চায় আমি কি করতে পারি বলো তো? আচ্ছা দাদি, তুমি হঠাৎ এ কথা বলতে গেলে কেন? কিছু হয়েছে নাকি? বললাম তো সেরকম কিছু নয়। তুই যদি পারিস তাহলে তুই জিনাতকে এবারে নিয়ে যাস তোর কাছে। আমি দাদির কথা বুঝতে পারিনি, বা বলতে পারেন গুরুত্ব দিইনি। তবে এটা ঠিক করি যে এরপরে আমি জিনাতকে নিয়ে সৌদিতে চলে যাব। তারপর এই 2017 সালের শুরুর দিকে আমি আবার ইন্ডিয়ায় আসি। আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না যে তোমার ওখানে গিয়ে থাকতে অসুবিধাটা কোথায়? এটা হয় না, আমি এরকম হঠাৎ করে সবকিছু ছেড়ে চলে যেতে পারি না। আচ্ছা, ওখানে কত সুযোগ সুবিধা আছে বলো তো? ওখানে আমার নিজস্ব ফ্ল্যাট আছে, তাহলে অসুবিধাটা কোথায়? তুমি বুঝতে পারছো না, একটা নতুন দেশ, এত নতুন লোক, ওখানে তো মানিয়ে নিতেই আমার সময় কেটে যাবে। কেন আমি মানিয়ে নিইনি? আমি থাকছি না ওখানে? একবার গিয়ে দেখোই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় বলছি, ওখানে গিয়ে যদি তোমার ভালো না লাগে আমি তোমায় আবার দিয়ে যাব, ঠিক আছে? আর রফিক, ও তো ছোট থেকেই এখানে মানুষ হয়েছে, ও ওখানে কি করে মানিয়ে নেবে? ঠিক পারবে। আচ্ছা, ওর মতো কি ওখানে আর কোনো বাচ্চা নেই? তুমি দেখো ওখানে খুব ভালো থাকবে, ওখানে চনমনে থাকবে। প্লিজ তুমি আর না করো না। হ্যাঁ, ও চলো না, মানে আমার না ঠিক মন চাইছে না। একটা কাজ করো না, তুমি একেবারে জন্য এখানে চলে আসো। এই পাগলের মতো কথা বলো না তো। ওখানে আমার এত বছরের মেহনত, তো ওখান থেকে আমার এখানে সব ছেড়ে চলে আসাটা ভালো না তোমার ওখানে যাওয়ার অনেক বেশি সুবিধের, বলো তো? না মানে এই ওরকম করো না প্লিজ, চলো আমার সাথে ওখানে। কি গো, যাবে তো? বলো। বলো। কি যাচ্ছি আমরা? 2017 জামালের সঙ্গে বেশ কিছুদিনের জন্য সৌদি আরব যায় জিনাত। সেখানে গিয়ে প্রথম দিকটা ভালোই সময় কাটায় সে। বেশ কিছুদিন একইভাবে কেটে যায়, কিন্তু একদিন একটা অদ্ভুত জিনিস জামালের চোখে পড়ে। কি যে বলো না। আরে না না, না না, চমকে উঠেছিলাম। কি ব্যাপার জান, তুমি এখানে এসে শুয়ে আছো? আসলে কি জানো তো, আমার না ঘুমটা আসছিল না, তাই ওই বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম, তারপর সোফায় এসে শুয়েছি। কেন ঘুম আসছে না কেন? এই কিছু হয়েছে নাকি তোমার? জানি না, তুমি শুয়ে আছো তাই ভাবলাম একা একা ওখানে কি করবো, তাই বাইরে এসেছিলাম। আচ্ছা তাই বুঝি, ঠিক আছে, তোমার ঘুম পাড়ানোর ব্যবস্থা আমি করছি, এসো।
সত্যি বলতে কি, ওর মধ্যে আমাকে ভালো না বাসার কোনো লক্ষণ আমি বুঝতে পারিনি স্যার। তারপর জিনাত ফিরে আসে? হ্যাঁ স্যার, ওখানে ছেলের একদিন শরীর খারাপ হলো, আর সেই অজুহাতেই ও এখানে ফিরে আসে স্যার। শুধুমাত্র ছেলের শরীর খারাপের অজুহাতে চলে এলো এদেশে? না স্যার, তা নয়। ও বারবার বলতো যে ওখানে ওর ভালো লাগছে না। আমি ভাবলাম নতুন দেশ, হয়তো মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, তাই এক প্রকার বাধ্য হয়েই ওকে দেশে পাঠিয়ে দিই। আপনার ছেলে আর জিনাত দুজনেই ফিরে আসে? হ্যাঁ স্যার, আর ঠিক 1 মাস পরেই আমি একটা নোটিশ পাই। নোটিশ? কিসের নোটিশ? কোর্টের 498A। 498A? এ তো বধূ নির্যাতনের কেস। হ্যাঁ স্যার, জিনাত আমার বিরুদ্ধে বধূ নির্যাতনের কেস করেছিল। হ্যালো হ্যালো দাদি, আমি জামাল। হ্যাঁ বল। একটা কথা জানার ছিল তোমার কাছে, তাই ফোন করেছি। কি ব্যাপার বলতো? তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? কিছু হয়েছে? কি হয়েছে তোর? জিনাত আমার উপরে মামলা করেছে, আমি নাকি ওর উপরে অত্যাচার করেছি। আমি জানতাম, আমি তোকে আগে বলেছিলাম, তোর মনে আছে? কিন্তু দাদি, আমি তো কিছুই বুঝতে পারছি না, ও আমার সাথে এরকমটা কেন করলো। আমি কিন্তু কিছুটা আন্দাজ করতে পারছি, জানিস? কি আন্দাজ করতে পারছিলে দাদি? তুই ববি হোসেনকে চিনিস? ইয়াকুব হোসেনের ছেলে। আরে আমাদের ওই পাশের গ্রামে থাকে, তুই দেখেছিস? কে ববি হোসেন? ও বাবা, কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর। মানে? এই রাতে ঘুম হচ্ছে না, মনে শান্তি নেই, এই আর কি। তাহলে যাও ঘুমের ডাক্তার দেখাও। হ্যাঁ, কিন্তু মনের শান্তি সেটা কোথায় পাবো? তা আমি কি করে জানবো বলো? বারে, সেই যে বিয়ের বাড়িতে দেখা হলো, কত কথা হলো, তারপর 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 কি তারপর? তারপর আর কিছু না। তোমার দিনগুলো এরম ভাবে কাটবে নাকি? বারে, তাতে আমি কি করব বলো? ওই যে ডাক্তারি মনের। হ্যাঁ হ্যাঁ, তার জন্য না আমাকে ডাক্তারিটা আগে শিখতে হবে। শিখে নি, তারপর নয়। শেখুন না, আমি তো আছি রোগী, অসুবিধা কি আছে? এক্সপেরিমেন্ট করো যত আমাকে নিয়ে। হ্যাঁ, জামাল বিদেশে থাকাকালীন এক বিয়ে বাড়িতে প্রথম দেখা হয় জিনাত আর ববি হোসেনের। তারপর থেকেই তাদের মধ্যে কথাবার্তা হতে থাকে। ববি নানা অছিলায় জিনাতের কাছে আসতে থাকে। জিনাতের একাকিত্ব জীবনে ববি খুব সহজেই তার জায়গা তৈরি করে নেয়।
বলছো না কেন? কি হলো? জবাবটা দাও, কিছু জিজ্ঞেস করছে তোমায় আমি। আমাকে কি তোমার এন্টারটেনমেন্টের বস্তু পেয়েছো? বাজিয়ে নিলে, নাচিয়ে নিলে, মন ভরে গেল, ফেলে দিলে। ফেলে দিলাম মানে? তুমি তো চলে যাচ্ছ তোমার বরের সাথে বিদেশে। আমার এখানে কি হবে সেটা তুমি ভেবে রেখেছো? তা আমি কি সারা জীবনের মতো চলে যাচ্ছি নাকি? সে তুমিই জানো। শোনো, অবুঝ হয়েও না, আমার অবস্থাটা একটু বোঝো। তোমার অবস্থা? তুমি তো স্বামী সন্তান নিয়ে ওখানে সুখে সংসার করবে। আমার এখানে কি হবে তা তুমি ভেবে রেখেছো? তুমি একটু চুপ করো। শোনো, আজ যদি আমি ওর সাথে না যাই, ও আমাদের দুজনকে সন্দেহ করবে, লোক লাগিয়ে জাসুসি শুরু করবে। জাসুসি করবে? তুই জাসুসি করে জানতে পারে আমাদের সম্পর্কের ব্যাপারে, ওকে ছেড়ে দেবে, চলে আসবে আমার কাছে। সে তো আমি চলে আসবই, কিন্তু আমার একটা প্ল্যানিং আছে। কিরকম? ওকে তো ছাড়বই, কিন্তু ওর টাকা কি দোষ করেছে বলো? মানেটা আমি পরে বোঝাবো, শুধু এইটুকু জেনে রাখো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এবারে একটু হাসি মুখে আমাকে যেতে দাও। কবে ফিরছো? আর বেশি দিন না, আমি খুব তাড়াতাড়ি ফিরছি, বুঝলেন? আমার ওর সাথে থাকতে যে ভালো লাগছে না, সেটা আমি ওকে জানিয়ে দিয়েছি। শোনো, আমি একটা প্ল্যান বানিয়েছি যাতে ওর জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স সব তোমার হয়ে যায়। এই শোনো, আমি পরে কথা বলবো, এখন রাখছি, ও আসছে। হ্যাঁ, আপনার দাদি তাহলে আপনাকে সবকিছু বলে? আসলে তখন আমার মনে হয়েছিল যে সব কিছু শেষ হয়ে যায়নি, আমি চেষ্টা করলে হয়তো আবার সব আগের মতো করে নিতে পারবো। আচ্ছা, এর মধ্যে আপনার সাথে জিনাতের আর কখনো কথা হয়নি? না, এই বধূ নির্যাতন মামলা নোটিশ পাওয়ার পর থেকে জিনাতের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি স্যার, ফোনেও পাইনি আমি ওকে। আর তারপর আপনি চলে আসলেন? দাদির কাছ থেকে সব কিছু শুনেছিলাম, আর হাতে নোটিশটা ছিল। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না স্যার। ওয়ে, কি হলো? চিন্তা কিসের? আচ্ছা, ও যদি আবার এই এক কথা, এক চিন্তা। আচ্ছা আচ্ছা, আমার উকিল বন্ধু কি বললো? কি বললো? এটা 498 এর কেস। হ্যাঁ, অত সোজা নয়। ও আর এদেশে ফিরবে না, ফিরলে ও জানে সোজা জেল। না, আমার না ঠিক মনটা শান্তি লাগছে না। আচ্ছা, ও কি চুপ করে বসে থাকবে? না 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 না, আনন্দে নৃত্য করবে। ওফ, এটা না অত সোজা কেস নয়, ঠিক আছে? ও আর এদেশে এমুকো হবে না। আর এখন থেকে আমরা আমাদের সংসার সুখে শান্তিতে করতে পারব। কিন্তু না, এখানেই জিনাত আর ববি থেমে থাকে না, এখনো শেষ হবার অনেক কিছুই বাকি আছে। আর এরপরেই শুরু হয় জিনাত আর ববির মাস্টার প্ল্যান। এটা ফরমান কার? জামাল শেখ। ও লেট জামাল শেখ, 12/2/2020। মানে? মানে এখন থেকে তোমার স্বামী মৃত, তাও আইনত। এটা তোমায় কি বলেছিলাম আমি? ও আর এদেশে ফিরবে না। কত মাস কেটে গেছে, ফিরেছে কি? না। ব্যাস, তার মানে ও আর ফিরবে না। কিন্তু ওর এই বিষয় সম্পত্তি, জায়গা জমি, এগুলো কি হবে? কি হবে? আরে বোকা, তুমি মালিক হবে, আর তাও আবার আইনত। কারণ এই তারিখ থেকে জামাল শেখ মৃত। কিরম বানিয়েছে বলো? হ্যাঁ, তো জালি সার্টিফিকেট দিয়ে আমরা ধরা পড়ে যাব না তো? ধরা পড়লেই হলো। 1000 টাকা দিয়ে বানিয়েছি, অত সস্তা নাকি? আর ও যদি ফিরে আসে? ফিরে এলে কি প্রমাণ হবে? আগে ওকে প্রমাণ করতে হবে ও জীবিত, আর ততদিনে আমরা আমাদের কাজ ছেড়ে ফেলব। মানে? শোনো জিনাত, একটা ভালো পার্টি আছে যে তোমাদের এই কুমাইপুরের জমি এবং বাড়ি দূরে কিনে নেবে। এটাই সুযোগ, দাও বড় দান বেড়ে।
আর মইন? মইন? মইন বলো, তোমার দিদি তোমার জামাইবাবুর ব্যাপারে একটু জানতে চাইছি। বলো। জামাইবাবু? বলো বলো। তুই কাঁদিস না দিদি, সবাইকে আর চিরজীবন বেঁচে থাকে বল? উনি এখন জান্নাত। কিন্তু আমি পারবো তো? আরে পারবে পারবে পারবে, সব পারবে। আমি আছি তো, কোনো চিন্তা নেই। তুমি শুধু তোমার এই মরা স্বামীর জন্য একটু কেঁদে কুটে পাঠিয়ে দেবে, ব্যাস বাকিটা সামলে নেব। আর আমাদের জান্নাতের চাবি হবে এটা। দিদি, আমি ওকে দেখেছি। কাকে? তোর বরকে। কি বলছিস? আমি সত্যি দেখেছি। ভুল দেখেছিস, ভুল দেখেছিস। না না না, ও ফিরতে পারে না। না না, আমি সত্যি বলছি, আমি সত্যি দেখেছি, সত্যি। আমার না খুব ভয় করছে। এবার কি হবে? পালাতে হবে। পালাবার আগে ওর আর তোমার যে জয়েন্ট অ্যাকাউন্টটা আছে তার 6 লাখ টাকাটা নিয়ে পালাতে হবে। চলো চলো। জিনাত, ববি আর মঈনকে গ্রেফতার করতে পুলিশ তাদের সমস্ত আইনি শক্তি প্রয়োগ করে। হয়তো তারা ধরাও পড়বে, হয়তো তাদের কাছ থেকে সমস্ত টাকা সম্পত্তি উদ্ধার হবে, জামাল শেখ যে বেঁচে আছেন সেটাও প্রমাণ হবে। কিন্তু বিশ্বাস, সেটা কি আর ফিরে আসবে? ভালোবাসা, একটি সুখী পরিবারের সুখের সংজ্ঞা শুধুমাত্র লোভের জন্য পাল্টে গেল, বদলে গেল অনেকগুলো জীবন। জীবন্ত মানুষ প্রমাণ হলো মৃত হিসাবে। লোভ হারিয়ে দিল বিশ্বাসকে, কিন্তু আমরা হারবো না। কাজেই সাবধান থাকুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।